This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইবার সচেতনতা শিবিরে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগ। হারানো মোবাইল ও প্রতারিত অর্থ ফেরত পেলেন গ্রাহকরা। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং কলকাতা সাইবার বিভাগের বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞরা। শিবিরে সাইবার অপরাধের আধুনিক পদ্ধতি, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং অনলাইন প্রতারণা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাধারণ নাগরিকদের সচেতন করতে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সাইবার জগতের বিপদের বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন। এছাড়াও অনুষ্ঠানের একটি বিশেষ অংশে 150 জন হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, সাইবার অপরাধের শিকার হয়ে যারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাদের প্রতারিত অর্থ চেকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ নাগরিকদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বাড়াবে বলে আশা ব্যক্ত করেছেন। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের সকলকে বার্তা দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য এবং সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন এবং যারা মোবাইল তাদের হারিয়ে গিয়েছিল এবং যারা চেক নিয়েছেন সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি। আমি আগে কংগ্রেচুলেট করতে চাই যারা উদ্যোগটা নিয়ে মোবাইলগুলো রিকভার করেছে এবং চেকগুলো টাকাটা রিকভার করে দিতে পেরেছে এবং যারা পাচ্ছেন ওদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। এটা কিন্তু আমি আপনাকে বলে আমি স্বীকার করে নিচ্ছি যে পুরোপুরি টাকা আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে কারণ সাইবার ক্রাইম এত জটিল, এই টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রিমিনালসরা সেই টাকাটা নিজের কাজের জন্য ব্যবহার করে দিচ্ছে। এর আগে যিনি বললেন কিছু সতর্ক করলেন আপনাকে, যারা আপনার বন্ধুরা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার সকলকে কিন্তু একটু অ্যাওয়্যার করুন। কিছু বেসিক স্টেপ আছে, মৌলিক জিনিসগুলো আছে যে আপনাকে মাথায় রাখতে হয়। এটা কিন্তু আপনি ফলো করলে সাইবার ক্রাইম আপনি শিকার হবেন না। প্রথমত আপনি যারা শুনলেন আর কি, লোভ এবং ভয় এটাই কাজ করে, সেজন্য আমরা সেই চক্করে পড়ে যাই এবং আমাদের টাকাটা চলে যায়। আমি এখানে এসে দেখেছি সাইবার ক্রাইম সব থেকে বেশি, সব থেকে বড় ক্রাইম। যারা চুরি করে ডাকাতি করে বাড়িতে গিয়ে বেশি হলে কত টাকা নিয়ে যায়, 1 লাখ টাকা 2 লাখ টাকা, বাড়িতে কত টাকা থাকে আজকাল? বেশি টাকা থাকে না। কিন্তু যারা সাইবার ক্রাইম করছেন এক কেসে কিন্তু 20-25 লাখ, এমন হয়েছে 20 টাকা চলে গেছে। কি ধরনের কেস আছে, কেন লোকেরা শিকার হচ্ছে, এটাই আপনাকে বলতে চাই। এটা সিম্পল থেকে শুরু করি, তারপরে বেশি যে বড় আছে কথা বলি। প্রথম সকল একটা শুরু হয়, আগে সব থেকে অপ্রিয় কথা নিয়ে শুরু করি, এটা যে সেক্সটর্শন যাকে বলা হয়। আপনারা কেউ আপত্তিজনক ছবি দেখেছেন বা ভিডিও দেখেছেন, সঙ্গে সঙ্গে একটা কল এলো কি আপনি কিছু পর্ন সাইট বা সেক্স সাইট ভিজিট করেছেন, আপনি আপনার বিরুদ্ধে এখানে কেস হয়ে গেছে, আপনাকে অ্যারেস্ট করতে আসছি আমরা। অথবা ও পুলিশ হিসাবে পরিচয় দিচ্ছে যে আমি এখানকার দিল্লির পুলিশ আছি, আপনি এগুলো সাইট ভিজিট করেছেন, এখানে হিউম্যান ট্রাফিকিং কেস হয়েছে, আপনি এগুলো সাইট ভিজিট করেছেন, আপনাকে অ্যারেস্ট করা হবে। অথবা ওরাই ফোন করবে যারা পুরোটাই র্যাকেট চালাচ্ছে কি আপনি এগুলো সাইট করেছেন, আপনার স্টিল ছবিগুলো আপনাকে দিয়ে দেবে। একটা মহিলা আছে বা পুরুষ আছে, আপনার ওখানে ভিডিও থাকবে আর আপনাকে পাঠিয়ে দেবে, বলছে আপনি যদি টাকা না দিলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছেন সকলকে আমি এই ছবিটা পাঠিয়ে দেবো।
আপনি বিশ্বাস করবেন না, এটা 13 লাখ টাকা একজন ভদ্রলোক দিয়ে দিয়েছেন এবং সে লাচাইকৃত নিয়ে আত্মহত্যাও করে নিয়েছেন। আমরা সেই লোকটিকে ধরেছি, অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। প্রায় 1 বছর খানিক কোনো এরকম সিচুয়েশন হয়নি, আবার শুনছি কিছু জায়গাতে আবার শুরু হয়ে গেছে। কি করা যায় এটা বললাম, ঠিক আছে, কি করা যায়? প্রথমত মৌলিক জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, পর্ন দেখাটা বা সেক্স দেখাটা অপরাধ না। যদি মোবাইলে যদি আপনাকে বলি এটা দেখতে, এটা নয় কি আপনাকে আমি এনকারেজ করছি, কিন্তু কোন আগেতে ম্যাগাজিন গুলো বেরোতো, আপনি যদি পুরোনো বয়স লোক দেখলেন ম্যাগাজিন বেরোতো, ওটা এসব কিছু, ওটা কিনা যেত। ইট ইজ নট আ ক্রাইম, বাট স্প্রেডিং দ্যাট কন্টেন্ট ইজ আ ক্রাইম। আমার কাছে ছবি এলো, আমি ছবিটা শেয়ার করলাম বা তাকে বদনাম করার জন্য কিছু করলাম, দ্যাট ইজ শেয়ারিং অফ কন্টেন্ট ইজ আ ক্রাইম। সেকেন্ড, আপনার প্রাইভেট লাইফে আপনি কি করছেন এটা পুলিশের কোনো রোল নেই ওখানে, এটা ইজ টোটালি ইউর বিজনেস হোয়াট ইউ আর ডুইং। পুলিশের কাছে পুলিশ আপনাকে কেউ ধমক দিতে পারবে না কি আপনি কি করছেন, আমরা মরাল পলিসি করতে পারি না। ইট ইজ টোটালি আপনার, তার কনসিকুয়েন্সেস আছে, আপনার সোশ্যাল কনসিকুয়েন্স আছে, সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স আছে, আপনার ফ্যামিলি কনসিকুয়েন্স আছে, ওটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে পুলিশ লয়ের কোনো কাজ নেই। সুতরাং কেউ এসে আপনাকে পুলিশ থেকে এসে ফোন করতে পারবে না কি আপনি পর্ন সাইট দেখছিলেন বা সেক্স সাইট দেখছিলেন, আপনাকে ধরে নিয়ে যাবে, নাম্বার 1। এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড, what it also entails is don't visit unprotected sites. এই সাইটগুলো এত থাকে, ওরা জানে কি এগুলো বেশি ভিজিট করা হয়, তো সাইটগুলোতে কিন্তু আপনার অনেকগুলো মালওয়্যার বা ভাইরাস গুলো থাকে। আপনি সেই সাইটগুলো ভিজিট করলেন, আপনি জানেন না সেই ভাইরাস আপনার মোবাইলে চলে এসেছে, আপনার ডাটাটা বা কিছু যে আছে ক্লোন করে নিয়েছে বা আপনার অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। আর সেই মোবাইলটা যদি আপনি ব্যাংকিং ট্রানজাকশন জন্য ইউজ করছেন, তাহলে আপনার ব্যাংক বা আপনার পাসওয়ার্ড সব কিছু আপনার মোবাইলে স্টোর করা আছে, কোথায় ফাইলে বা কোথাও মেসেজে বা কোথাও নোটসে সেভ করা আছে, ওখান থেকে সহজে পেয়ে যাচ্ছে। সুতরাং যে ব্যাংকিং ট্রানজাকশন করছেন সেই মোবাইলটা কিন্তু আলাদা থাকবে, লোকের সঙ্গে কথা বলা বা সাইট ভিজিট করছেন সেই মোবাইলটা আলাদা থাকলে ভালো। আপনি যে মোবাইল দিয়ে আপনি নেট ব্যাংকিং করছেন সেই মোবাইলটা কিন্তু আপনি ভিজিট করার জন্য ব্যবহার করবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন আপনি মনে করছেন কি কোনো হোয়াটসঅ্যাপ কল আসছে, আপনাকে ভিডিও কল করছে, সাধারণত হোয়াটসঅ্যাপ কল কারা করে, যাদের কাছে আপনার কাছে কন্ট্যাক্ট থাকার কথা, যে কন্ট্যাক্টে নেই হোয়াটসঅ্যাপ কল বা এই কিছু কল তুলবেন না। কারণ সাধারণ কলের রেকর্ড থাকে, সহজে পাওয়া যায়, হোয়াটসঅ্যাপ কলের রেকর্ডটা পাওয়া খুব মুশকিল, ওটা ইন্টারনেট কল, এটা বড় হলে মানে একটা সুই খোঁজার মতো আর কি। তো ওরা হোয়াটসঅ্যাপ কল করবে বা কেন আপনাকে করলে সাদা নর্মাল কল করুক। আর যদি আননোন কল আসছে, আপনি মনে করছেন, এটা অনেক আপনারা সবাই চাকরি করেন, এটা বলা উচিত হবে নাকি আপনি আননোন কল তুলবেন না। আননোন কল না তুলে আপনি যদি যখন আননোন কল আপনার সন্দেহ হচ্ছে, আপনি কাট করে দিন, মেসেজ করে দিন, আপনার পরিচয় দিন, কে কল করছে আমাকে। ও আপনার পরিচিত যদি কেউ থাকে বা কিছু থাকলে ও মেসেজ করে দেবে, আমি অমুক লোক আছি, তুমি ফোন তুলুন বা আপনি ফোন তুলুন। তখন আপনি কল ব্যাক করতে পারেন, বা আপনি আগে যখন কল আসছে, এখন তো ট্রু কলার মোস্টলি সবার কাছে থাকে, আপনি পেয়ে যেতে পারেন কি কে লোক কল করছে। স্প্যাম মেসেজ গুলো, অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ আপনি তুলবেন না। এটা পরিষ্কার কথা যে আননোন হোয়াটসঅ্যাপ কল আপনি করবেন না। থার্ড, সব থেকে যদি মনে হতো কি ভুল করে আপনি তুলে নিলেন, হোয়াটসঅ্যাপ কল আছে, ভিডিও কল আছে, বা কোনো ওয়েবসাইট দেখছেন, এটা নট নেসেসারিলি কি আপনি সেক্স সাইটে দেখছেন, যে কোনো একটা সাইটে গিয়েছেন, ওটা ওখানে ওদের ক্যামেরা থাকে, আপনার ক্যামেরা থেকে আপনার ফটো তোলার সম্ভাবনা আছে, আপনার ফটো তুলে নেবে বা দিয়ে আছে। আপনার যে ক্যামেরা সামনে যে ক্যামেরা আছে, আপনি হাতটা টিপে দেবেন, আপনার ভিডিওটা যায় কি করে, কি সামনে যে ক্যামেরা আছে, আপনি যে মোবাইল দেখছেন, নিজের মোবাইল দেখছেন, সে সামনে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা উপরে আপনি হাতটা টিপে দিলে বা সিরিয়ালটা দিয়ে দিলে ওখান থেকে আপনার ছবি যাবে না, তাহলে আপনার ফটো বা কিছু তোলার প্রশ্ন উঠবে না। এই ছোট জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা হলো সেক্সটর্শন কেস। সেকেন্ড, ওটিপি শেয়ার করা। আমি যদি ইউনিফর্মে যদি না থাকি বা থাকিও, এসে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি ওটিপি শেয়ার করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিন আমাকে, আপনি কি দেবেন আমাকে? আপনি দেবেন না। কেউ যদি হোয়াটসঅ্যাপে কল করে বা ফোনে কল করে, আপনি দিচ্ছেন কেন তাহলে?
কেউ আপনাকে ওটিপি চাওয়ার অধিকার নেই। যখন আপনি এটিএমে যান, সবাই আশা করি সবাই এটিএম ইউজ করে বা ব্যাংকে যান, এটিএমে যখন যায় কি বলা হয় কি আপনার ছাড়া আর কেউ যদি থাকে ওদেরকে বলুন ভাই দেরি চলে যাও, আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিচ্ছি। সেই রকমই আপনার ওটিপি ও পিন আছে। আপনি যখন ফোনে কেউ যদি ফোন বলে আপনাকে কি ওটিপি শেয়ার করুন, আমি ব্যাংক ম্যানেজার বলছি, বলে দিতে পারবো। কোনো ব্যাংক ম্যানেজার আপনাকে ওটিপি জিজ্ঞেস করবে না। হ্যাঁ, একটা নতুন ব্যাংকরাও চেষ্টা করছে, সতর্ক থাকার একটা চেষ্টা করছে। বড় ট্রানজাকশন যখন আপনার হচ্ছে নেট ব্যাংকিং থেকে, ওরা নিজে ফোন করে জিজ্ঞেস করছে কি যারা করছেন এটা কি আপনি, আপনার নাম অমুক আছে, আপনার বাবার নাম অমুক আছে, আপনার মায়ের নাম বলুন তো কনফার্ম করুন, এটা কি কাকে দিচ্ছেন আপনি, ও কি হন, আপনার কি বিজনেস আছে। ওরাও সতর্ক থাকছে, ওদেরকেও ডিটেল দেওয়ার দরকার নেই। আপনি অ্যাকাউন্ট নাম্বার কিছু বলবেন না, ওরা নিজে বলবে আপনার অ্যাকাউন্টকে লাস্ট 4 ডিজিট এটা আছে, তখন আপনি কনফার্ম হয়ে ব্যাংক থেকে ফোন আসছে। একটু নিজের মধ্যে আমি কোনো কাজে ব্যস্ত আছি, আপনি ব্যাংক ট্রানজাকশন করছে, আপনি ওটিপি দিচ্ছি, এত বড় কাজ আপনি নেই যে আপনার অর্থটা চলে যাচ্ছে আর আপনি কোনো কাজের জন্য নিয়ে ব্যস্ত আছেন, এটা হতে পারে না। যদি ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজাকশন হচ্ছে, সব কাজ ছেড়ে 2 মিনিট কি বলা হচ্ছে এটা শুনে নিন কি আছে। অনেকবার কি হয়, ফোন আছে স্যার আমি খেয়াল নেই স্যার, আমি কাজ করছিলাম, আমি বাড়িতে এটা করছিলাম, কেউ রঙের মিস্ত্রি এসেছিল বা কোনো দোকানে ছিলাম, হঠাৎ করে কল এলো আর আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওয়েট করুন, কারা ফোন করছে, কেন ফোন করছে, ওটিপি কেন চাইছে, আমি দেব না। কত ইম্পর্টেন্ট থাকবে কেন, আমি দেব না। থার্ড ব্যাপার হচ্ছে সাইবার অ্যারেস্ট। আমি সিবিআই থেকে বলছি, আপনার পার্সেল এসেছে দিল্লিতে, এখানে কিন্তু অনেক এনডিপিএস সামান পর ধরা পড়েছে, গাঁজা ভাঁজা কি ড্রাগস ধরা পড়েছে, আপনি যদি না এলে আপনাকে অ্যারেস্ট করা হবে। যে ফোন আসছে ওখানে সিবিআই লোগো সবকিছু দেওয়া আছে, এক গাদা সার্টিফিকেট ওরা পাঠিয়ে দেবে কি আমি সিবিআই লোক আছি। এই উত্তরপাড়ায় এই বিভিন্ন জায়গায় প্রায় 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 35 লাখ টাকা দিয়ে বসে আছে, এমনকি একজনকে 80 লাখ টাকাও দিয়ে দিয়েছে, বাড়িতেই আছে। আপনি নিশ্চিত এটা শুনেছেন কি কলকাতায় একজন টাকা দিয়ে নিজের বাড়িতে গৃহবন্দী হিসাবে থাকছে, ও কেউ নেই। কোন সিবিআই লোক আপনাকে অ্যারেস্ট করতে যাবে না, আপনি কেউ এত বড় লোক না, মানে এটা আমাকে কাকে কেন অ্যারেস্ট করবে সিবিআই? সিবিআই কোনো কারণ ছাড়া কেউ অ্যারেস্ট করবে না। যদি পার্সেল যদি ধরাও পড়ে, বলবেন কি আপনি বাড়িতে আসবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আমি কাকে কিছু দেবো না, টাকা দিয়ে দেবো। আর পুলিশ কোনোদিন টাকা চাইবে, পুলিশকে টাকা চাইতে পারে? কিছু পুলিশরা চায়, ওরা আলাদা ব্যাপার আছে, কিন্তু চেতে পারে পারেন এটা বলুন না। হ্যাঁ, থানা কেস এফআইআর করতে, আপনার সবাই বলুন তো, এফআইআর করতে গেলে টাকা লাগে, আসামি ধরতে গেলে টাকা লাগে। যখন আপনার এটা এই আইডিয়াটা আছে, তাহলে আপনি যখন টাকা জিজ্ঞেস করলে আপনার টাকা দিন আপনাকে ছাড় দিয়ে দেবো, এটা হতে পারে। তো আপনাকে মাথায় রাখতে হবে, যদি এরকম কোনো ফোন যদি এলে, আপনি বলবেন কি আপনি এখানে সামনে এসে কথা বলুন, আমি কিন্তু কোঅপারেট করবো না। পুলিশ থাকলে সত্যি আপনি অপরাধ করেছেন, পুলিশ সত্যি এসেছে, তখন আপনি বলতে পারেন কি আমি কিন্তু আপনাকে কিছু বলবো না, আমি কিছু, আপনি একিউজ আছেন, আপনি খুন করেছেন কি খারাপ কাজ করেছেন, সব কিছু বলছেন না, পুলিশ আমরা বাধ্য করতে পারবো না আপনাকে এটা করতে, তাহলে আপনি ফোনে কেন বলছেন এটা? তো এটা মাথায় রাখুন, এটা কিছু খুবই সিম্পল আছে, এটা সিম্পল, মাথায় একটু সতর্ক থাকলে এটা কাজ হয়ে যাবে। লাস্ট হচ্ছে সব থেকে বেশি অ্যামাউন্ট চলে যায়, যে সাহেব বলছেন ক্রিপ্টোকারেন্সি আর ইনভেস্টমেন্ট। এখানে আমি দেখেছি এডিএম মতো র্যাঙ্কের অফিসার, জেলার জজ সাহেব ছিলেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন, এরাও কিন্তু ঠকে গেছে। কি ফেসবুকে দেখছে, ওখানে আসছে কি আপনি ইনভেস্ট করুন স্টক মার্কেট, আমরা জ্ঞান দিচ্ছি, এসব কিছু করছি, হয়তো ওনার কাছে কিছু টাকা আছে, ওরা সাইট ভিজিট করছে। যারা সাইট ফেসবুকে হোস্ট করছে, অ্যাডভার্টাইজ করছে, ওরা দেখছে কত লোক আমার অ্যাডটা দেখেছে। ওখানে দেখা যায় ফেসবুকে আপনি লাইক বাটন বা এটা থাকে তো ভিউজ বাটন থাকে, ওরা দেখে কি এত লোক দেখছে, ওরা সকলকে একটা মেসেজ পাঠাতে থাকে যতক্ষণ আপনার রেসপন্ড করেন না। 1000 লোক মধ্যে যদি 3-4 লোক যদি রেসপন্ড করে, তাহলে ওদের কাজ হয়ে গেল। ওরা ডাটা পাঠাতে থাকে, নাম্বার শেয়ার করেন, আর ওরা বলে কি আপনার টাকাটা ডাবল করে দেবো, ট্রিপল হয়ে যাবে। দেখবেন আপনি 1 লাখ টাকা দিয়ে দিলেন, 1-2 সপ্তাহ মধ্যে ওটা 3 লাখ টাকা হয়ে গেছে। আপনার এটা ভালো, 1 লাখ টাকা 3
3 লাখ টাকা হয়ে গেল। তারপরে আপনি 5 লাখ টাকা দিয়ে দিলেন, ওটা 15 লাখ টাকা হয়ে গেল। তখন বললেন আপনি টাকা তুলবো, বলে কিন্তু আপনাকে কিছু চার্জ দিতে হবে। সেই চার্জটা কি হচ্ছে, আর 5 লাখ টাকা দিতে হবে। আপনি বললেন 15 লাখ টাকা হয়ে গেছে, আর 2 লাখ টাকা দিলে 15 লাখ টাকা পেয়ে যাবো। তখন আপনি বুঝবেন কোনো কেউ টাকা দিচ্ছে না, সব শুধু টাকা দিচ্ছে। প্রথমত স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে কি লাগে বলুন তো? আপনার ব্যাংক খুলতে গেলে আপনার কি লাগে? আপনার অ্যাকাউন্ট টাকা রাখতে গেলে কি লাগে? অ্যাকাউন্ট লাগে। স্টক মার্কেট, স্টক ট্রেডিং করতে গেলে কি লাগে? আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগে। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও করা যায় যদি আপনি মিউচুয়াল ফান্ডে করেছেন, মিউচুয়াল ফান্ড আপনার হয়ে ইনভেস্ট করছে না, কোনো নন ব্যাংক বা কিছু থাকে। এখানে সে লোকটিকে চিনেন না, কিছু না, সেই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, সেই টাকাটা জমা হচ্ছে হোয়াটসঅ্যাপ মাধ্যমেও বলছে এই অ্যাকাউন্টে জমা করে দিন। ও ডিম্যাট অ্যাকাউন্ট, প্রাইভেট অ্যাকাউন্ট আছে। সে অ্যাকাউন্ট যখন সঙ্গে সঙ্গে যে আমাদের সমস্যা কোথায় হচ্ছে, আমি বললাম কি টাকাটা দিতে পারছি না, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ধরুন কি আপনি 1 লাখ টাকা দিলেন, সঙ্গে সঙ্গে 100 অ্যাকাউন্টে 10,000 টাকা করে চলে যায় ওখান থেকে। তারপর ও 10,000 টাকা ওখানে আবার এদিক ওদিক থেকে যায়। ওদের কাজ হচ্ছে কিছু লোকের শুধু অ্যাকাউন্ট করে দেওয়া, এখানে করে ওদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সেই টাকাটা আবার অন্য কারেন্সি থেকে হংকং এ যায়, দুবাইতে যায়, ওখান থেকে টাকা নিয়ে আসা খুব অসুবিধা হয়। এই যে সাহেব বলেন কি সঙ্গে সঙ্গে আপনি পুলিশকে খবর দিলে আমরা ডিটেক্ট করতে পারি, বা কিছু লোক চেক পেয়েছে, কেন পেয়েছে, এরা সঙ্গে সঙ্গে এসে কমপ্লেন করেছে। এই যে 10,000 থেকে অন্য অ্যাকাউন্ট যাওয়ার কথা ছিল, আমরা ওখানে আটকে দিয়েছি। ইন্ডিয়াতেই আছে টাকা, কিছু আটকাতে পেরেছি, কিছু অ্যাকাউন্টে আটকাতে পেরেছি, ওখান থেকে টাকা রিকভার করে আপনাকে দিয়েছি। তো এটা যখন হংকং চায়না চলে যায়, আমরা ওদেরকে ধরতে পারবো না। এই যে বেরোজগার লোক ছেলেরা, ওদেরকে বলা হচ্ছে কি তুমি নিজের পাড়া থেকে 20-25টা অ্যাকাউন্ট নিয়ে আসো, আমি তোমাকে এত টাকা দেবো। আর যে নিজের অ্যাকাউন্ট বিক্রি করছে এই কাজের জন্য, এই অ্যাকাউন্ট ওকে মাসে 2,000 টাকা করে দিচ্ছে। ও গরিব, কোথায় চাষ করছে বা কিছু বছর দেখছে কি বাড়িতে বসে বসে 2,000 টাকা পাচ্ছে মাসে, তাহলে কি অসুবিধা আছে? ও শুধু সেই করে দিচ্ছে। যখন দেখছে কি ওর অ্যাকাউন্টটা এর ট্রানজাকশন করার জন্য ব্যবহার হচ্ছে। তো আপনি সতর্ক থাকবেন। কোথাও স্টক মার্কেট যদি ইচ্ছে থাকলে আপনি নিজে রিসার্চ করুন, ব্যাংক মাধ্যমে যাবেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপে যা আছে 90% বিশ্বাস করবেন না। যা আছে আপনার শুধু গুড মর্নিং, গুড ইভিনিং এই মেসেজ ছাড়া আর কিছু করা উচিত না। এবং যে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলুন। এছাড়া আপনি কোথাও কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা উচিত না। এতটুকুই বলা ছিল। অ্যাওয়ারনেস উনি ঠিকই বলেছেন, অ্যাওয়ারনেস ছাড়া এটা হবে না। আর এটা ভয় পাবেন না মোবাইল ইউজ করতে। ইন্টারনেট ব্যাংকিং সব সুবিধা হচ্ছে, এখন গুগল পে আছে, আপনি বার করতে পেমেন্ট করতে পারছেন। এসব কিছু সুবিধার জন্য আছে, শুধু এটা মাথায় রাখতে হবে আমি ওটিপি কাকেও দেবো না, এটা আমাদের কাছে। একটু সতর্ক থাকলে এসব কিছু আপনি ভালো করে ব্যবহার করতে পারেন। এটাই বলার ছিল। আশা করি আপনি সবকিছু জিনিসটা এরকম আপনার কমবে, বা আমরা চেষ্টা করবো, আমরা আর সশক্ত হবো। আপনার এখানে একটা সাইবার ক্রাইম খুলেছে স্টেটে, যে অনেক লোকের আমরা টাকা ফেরত দিতে পেরেছি, ওরাও খুব ভালো কাজ করছে, আমরা সতর্ক আছি, আপনারাও কোঅপারেট করুন। ধন্যবাদ।